বাংলার রাজনীতি বিদেশের মাটিতে। যদিও এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে বলে তৃণমূলের তরফ থেকে আগে থেকেই আভাস ছিল। এর আগেও যখন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিদেশ সফরে যেতেন, বামপন্থীরা প্রচার চালাতেন যে মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন শিল্প আনতে, আর বিরোধীরা বলতেন কলকাতায় গরম পড়েছে তাই মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেছেন। এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলেন, সেখানে শিল্পপতিদের সাথে বৈঠক করলেন, সেখানে তিনি তার বক্তব্য রাখলেন। এই তর্জমা নিয়েই আমাদের আজকের এপিসোড। আমাদের সঙ্গে রয়েছেন খ্যাতনামা সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, এই যে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর, এই সফর থেকে বাংলা কি পেল? বড় শূন্য, তার বাইরে কিছু পেয়েছে বলে তো আমার অন্তত মনে হয়নি। দেখুন, মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের এই কেলক কলেজে গিয়েছেন। এই কেলক কলেজটার প্রতিষ্ঠা 1990 সালে। ওনাকে আমন্ত্রণ জানিয়েছিল, উনি সেখানে গিয়েছিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কিছু কিছু দাবি উনি করলেন যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কেলক কলেজে যখন উনি বক্তব্য রাখছেন, ওখানে উপস্থিত বাম, অতিবাম, বিজেপিরও বলে কয়েকজন ছিল, তাহলে কিছু প্রশ্ন করেছে, প্রতিবাদ করেছে। প্রশ্ন করেনি, প্রতিবাদ করেছে, এবং এটা ইন্টেনশনালি করেছে ভণ্ডুল করবার জন্য। আমি এটাকে সমর্থন করি না, কারণ ওখানে কোশ্চেন আনসার সেশন ছিল, সেখানে প্রশ্ন করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আন্দাজ করেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে অনেক বেশি কম্পোজ এবং একেবারেই নিজের ধৈর্য হারাননি। অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো বিষয়টা, পরিস্থিতিটা সামাল দিয়েছেন, কারণ উনি আগে থেকে ধারণা করেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু ওইখানেই উনি একটা অদ্ভুত দাবি করলেন, সে দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সেই জন্য আমি বললাম প্রাপ্তি শূন্য। প্রথম কথা, উনি বিলেতে গিয়ে শিল্পপতিদের সঙ্গে লেখালেখা করেছেন, ওই সব চেনা পরিচিত মুখ। ইন্ডিয়ান হাইকমিশনে গেছিলেন, বাংলায় বিনিয়োগের গন্তব্য হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন, এগুলো ঠিক আছে, ওয়েলকাম মুভ। উনি বলছেন যে কেন সরাসরি বিমান কলকাতা থেকে লন্ডন নেই, আগে ছিল এখন নেই। উনি বারবার করে বললে পরেই তো চালু হবে না। চালু না হওয়ার কারণটা তো পশ্চিমবঙ্গের অবস্থা। ইন্টারন্যাশনাল ফ্লাইট তখনই লাভজনক হয় যখন সেখানে বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসে অন্তত ক্যাপাসিটি 70% ভর্তি হয়। ইকোনমি ক্লাসে যত প্যাসেঞ্জারই থাকুক না কেন, ওতে এয়ারলাইন্স লাভ পায় না। কলকাতা থেকে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার পায় না, সেই জন্য বন্ধ করেছে। আবার কলকাতা থেকে 23টা আন্তর্জাতিক ডেস্টিনেশনে বিমানও ছাড়ে। কোথায় যায়? আবুধাবি, দুবাই, থিম্পু, ঢাকা, আর বোধহয় কাঠমান্ডু ম্যাক্সিমাম। আগে কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ এখান থেকে বিমান চালাতো, লুফথানসা এখান থেকে ফ্র্যাঙ্কফুর্ট নিয়ে যেত। ব্যাঙ্গালোর থেকে 23টা আন্তর্জাতিক বিমান চলে, 23টা আন্তর্জাতিক বিমান চলে, কিন্তু সেই বিমানের ডেস্টিনেশন কোথায়? বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো। এখানে কোথায় যাচ্ছে? ম্যাক্সিমাম আবুধাবি, দুবাই, আর ভুটানকেও যদি আন্তর্জাতিক বিমান বলি ঠিক আছে। সমস্যাটা ওইখানেই যে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী কেলক কলেজে কি বললেন? যে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, 14 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। তখন ওখান থেকে ওই যারা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছিল তারা বললো নাম করুন, নাম করুন, নাম করুন। মুখ্যমন্ত্রী দৃশ্যতই হতভম্ব হয়ে গেলেন। কেন্দ্রীয় সরকার এরা পরিসংখ্যান দিয়েছে 2024 সালে জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে 35,000 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসছে, আর বাস্তবায়িত হয়েছে 3,500 কোটি টাকার। অর্থাৎ প্রস্তাবিত বিনিয়োগের 10% বাস্তবায়িত হয়েছে। প্রস্তাবিত বিনিয়োগের নিরিখে রাজ্যের স্থান দেশের মধ্যে চতুর্থ, আর ইমপ্লিমেন্টেশন হয়েছে মানে প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেই তালিকায় পশ্চিমবঙ্গ চতুর্থ। আচ্ছা, মুখ্যমন্ত্রী শেষ কবে বড় কলকারখানার উদ্বোধন করেছেন? কেউ মনে করতে পারছে না। উনি যে এই দাবিগুলো করছেন, 14 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, আরে বিনিয়োগ বাস্তবায়িত হলে তো লোকে দেখতে পাবে, আকাশে তো হয়নি। তাহলে একটা শ্বেতপত্র প্রকাশ করুন, উনি বিজিবিএসে এতদিন ধরে কি প্রস্তাব এলো আর কি মেটেরিয়ালাইজ হলো।
এইটা মুখ্যমন্ত্রী একটু কাঁচা কেলে ফেলেছেন। আসলে ওনার সঙ্গে যারা গিয়েছিল তাদের তো ওই সাংবাদিকরা, তারা তো এইসব প্রশ্ন করতে পারে না। দিদিমণি যেটা বলেন সেটাকে অমৃত বচন ধরে নিয়ে ওরা লেখে, কিন্তু বাস্তব তো অন্য। মুখ্যমন্ত্রী এই যে চতুর্থ বলে হয়েছে, কেন্দ্রীয় সরকার রিপোর্ট দিয়েছে বলে বিশাল ঢক্কানিনাদ করেছিলেন, এক্সে পোস্ট করেছিলেন, ওটা হচ্ছে বিনিয়োগের প্রস্তাব। আর বাস্তবায়িত হয়েছে প্রস্তাবিত বিনিয়োগের 10% কাছাকাছি। আর বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্থান 14 নম্বরে। উড়িষ্যা এগিয়ে আছে, মধ্যপ্রদেশ এগিয়ে আছে, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড় এগিয়ে আছে। এটা হচ্ছে সত্যের অপলাপ। সেই জন্য আমি বললাম কোনো লাভের লাভ কি হবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বক্তৃতা রেখেছেন কেলক কলেজে, সেইটা প্রচার করা হচ্ছে যে উনি অক্সফোর্ডে বক্তৃতা রেখেছেন। এর পেছনেও কি কোথাও অক্সফোর্ডের আন্ডারই তো ওই কেলক কলেজটা, এটাকে আমি খুব একটা করতে চাই না আর কি। এটা ইউনিভার্সিটির আন্ডার একটা কলেজে গেছেন। তবে এই অর্গানাইজারদের কিন্তু কিছু বিষয়ে ক্ল্যাপস ছিল। ওরাও জানতেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি করবে, বিক্ষোভ দেখানো হবে। তাহলে আমন্ত্রণ জানিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে নিয়ে গেছেন, তাকে কেন এরকম পরিস্থিতি ফেস করতে হবে? সেটাও কিন্তু অর্গানাইজারদের দায়িত্ব। ও মানে ঢুকে গেল 7-8টা লোক প্ল্যাকার্ড নিয়ে, এ তো ভন্ডুল করতে এসেছিল, এতে উদ্যোক্তারা দায় এড়াতে পারে না। বাংলার শাসক দল এবং বিরোধী দলের একটা সংঘাত, সেটা কোথাও গিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পৌঁছালো। কোথাও গিয়ে কি এটা দেশের একটা দুর্নামের দিকে বিষয়টা চলে যাচ্ছে? দেখো, বামপন্থীরা ভাবে নিজেরা আন্তর্জাতিক, আসলে ওরা আঞ্চলিক। হ্যাঁ, লিলুয়ার উপারে বামপন্থীদের অস্তিত্ব নেই, আর তৃণমূলের অস্তিত্ব নেই রাজমহল পাহাড়ের ওপারে। এই দুটোই আঞ্চলিক দল। হ্যাঁ, বামপন্থীরাও আঞ্চলিক, ওরা ভাবে আন্তর্জাতিক, হাবভাবে সর্বভারতীয়, আসলে ভীষণ রকম আঞ্চলিক। তাই দুটো আঞ্চলিক দলের দ্বৈরথ রাজ্য রাজনীতির বাস্তবতাকে সামনে নিয়ে, সেটা বিলেতের মাটিতে না হলেই ভালো। তো একে তো আমাদের রাজ্যের দুর্নামের শেষ নেই। উনি কিন্তু মুখ্যমন্ত্রী, তার পদটাকে সম্মান করতে হবে। উনি স্টেটকে রিপ্রেজেন্ট করছেন, একই সঙ্গে সেখানে কিন্তু ভারতেরও প্রতিনিধি। ইন্ডিয়ান হাইকমিশন সক্রিয়ভাবে সহযোগিতা করেছে এবং ওনার বিদেশ সফর কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে। যারা এই ধরনের কাজগুলো করেন, কি বলবো, তাদের নত্যসত্ত্ব জ্ঞান থাকে না। ওদের যে প্রশ্নগুলো ছিল, একটা কোশ্চেন আওয়ার সেশন ছিল, সেখানে করতে পারতেন। একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গেছেন, সেখানে এই ধরনের কাজকে আমি মোটেই সমর্থন করি না, একদমই সমর্থন করি না। এগুলো অনুচিত হয়েছে এবং উদ্যোক্তারা দায়ী এর জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে যে আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় হাই কমিশন বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো এবং কেন্দ্রীয় হাই কমিশনের তরফ থেকে একটা ভালো মতো সাপোর্ট ছিল, তাহলে কি বলা যায় যে কেন্দ্র রাজ্যের সম্পর্কটা বেশ ভালো দিকে এগোচ্ছে? বিনিয়োগ টানতে গেলে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হয়, সহযোগিতা লাগে। রাজনীতি তো আলাদা জিনিস, ভোটের সময় রাজনীতির ব্যাপার। আর রাজ্যগুলো উন্নতি না করলে তো ভারত সরকার উন্নতি করতে পারে না। তো সেই জন্য এই সহযোগিতাটা খুবই কাম্য। এবং এখানেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন অনেক সময়। উনি আয়ুষ্মান ভারতটাকে চালু করতে দিলেন না, অনেক কিছু করতে দিলেন না। এগুলো, এই ট্র্যাডিশনটা আমরা সমানে দেখছি, বিগত 45 বছর ধরে দেখছি। সিপিএমের সময়ও ছিল, এতটা ছিল না হয়তো, কেন্দ্র বিরোধী অবস্থান ছিল, এদেরও আছে। এতে ক্ষতি কী হচ্ছে? এতে ক্ষতি হচ্ছে রাজ্যের। লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর বেরোচ্ছে, চাকরি নেই, পড়তে যাচ্ছে বাইরে, কর্মসংস্থান হচ্ছে বাইরে। এই শহর তো আগামী দিনে বৃদ্ধাবাসে পরিণত হবে। তাহলে কাজের সুযোগ তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার দরকার। রাজনীতিটা রাজনীতির জায়গায় ভোটের সময় করা যায়, কিন্তু সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, এটা কিন্তু একেবারেই শুভ লক্ষণ নয়। অনেক ধন্যবাদ অর্কদা। আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।